আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে হচ্ছে গিয়ে বেসিক্যালি চ্যাপ্টার 7 শুরু করি, তাই তো? অধ্যায় 7, তরঙ্গ ও শব্দ। এখন তরঙ্গ ও শব্দ ব্যাপারটা শুরু করার আগে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। কখনোই এটাকে পর্যায়বৃত্ত গতি লিখবা না, ঠিক আছে? পরীক্ষার হলে অনেকেই হচ্ছে পর্যায়বৃত্ত একটা অন্ত্যেষ্টিও দিয়ে দেয়, শব্দটা হচ্ছে পর্যাবৃত্ত, ঠিক আছে? এখন পর্যাবৃত্ত গতি সংজ্ঞা কি? বইয়ে আছে একরকম আর অ্যাকচুয়াল সংজ্ঞা অন্যরকম। বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটা ভুল না, বইয়ের সংজ্ঞাটা হচ্ছে একটা স্পেসিফিক কেসের জন্য, কিন্তু সাধারণভাবে পর্যাবৃত্ত গতি সংজ্ঞায় বলা উচিত কোনো কণার গতি যদি এমন হয়, শীট পরে দেখো, এখন জাস্ট ক্লাস ফলো করো, ঠিক আছে? শীট বাসায় গিয়ে দেখো, এখন ক্লাস লেকচার ফলো করলেই হবে। তো আমরা অবশ্যই পর্যাবৃত্ত গতি কার হবে? একটা কণার হবে, তাই না? তো কোনো কণার গতি নিয়ে আমরা আলোচনা করতেছি, খুব ভালো কথা। এই কণার গতির কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য কি? সে একটা নির্দিষ্ট সময় নিবে এবং সেই নির্দিষ্ট সময় পর পর, এটা এক একটা কণার জন্য এক এক রকম হতে পারে, বাট একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল থাকবে, একটা নির্দিষ্ট সময় পর পর সে তার গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসবে। গতিপথের নির্দিষ্ট বিন্দু কথা বলা থেকে নির্দিষ্ট অবস্থান কথা বলাটা বেশি বেটার, কারণ বিন্দু আসলে অনেক বড় একটা কনসেপ্ট হতে পারে, ছোট একটা কনসেপ্ট হতে পারে, এটা আপেক্ষিক ব্যাপার আসলে আলটিমেট, বুঝতে পারছি? তো আমরা বলবো কোনো কণার গতি যদি এমন হয় যেন নির্দিষ্ট সময় পর পর গতিপথের কোনো নির্দিষ্ট অবস্থানে ফেরত আসে, নির্দিষ্ট অবস্থানে ফিরে আসে। যদি এই দুইটা শর্ত পালন করে তাহলে তার গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। কিন্তু আমাদের বইয়ে কি করছে? আমাদের বইয়ে আরো একটা এক্সট্রা ইনফরমেশন দিছে। এই এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে একই দিক থেকে, ঠিক আছে? এখন সবসময় পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য একই দিক থেকে আসাটা জরুরি না, ঠিক আছে? এটা আমরা আরো সামনে এক্সপ্লোর করব যখন, তখন আমরা দেখব, ঠিক আছে? আপাতত হচ্ছে গিয়ে আমি একটা যদি সিম্পল এক্সাম্পল দিই যে পর্যাবৃত্ত গতি কেমন হইতে পারে, তাহলে তোমরা এভাবে চিন্তা করো যে মনে করো তোমরা দোলনায় দোল খাচ্ছ, ঠিক আছে? দোলনায় দোল যখন খাচ্ছ, তো এই হচ্ছে গিয়ে ধরো এই ছাদ থেকে দোলনাটা ঝুলে আছে, ঠিক আছে? দোলনাটা যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন দেখতে এরকম অবস্থায় ছিল, রাইট? কিছুক্ষণ পর তুমি যখন দোলনায় বসে একটু সামনে আগাইছো, পায়ে বাড়ি দিছো, তখন সেই সবুজ অবস্থানে চলে আসছে, রাইট? আর সবুজ অবস্থানে আসার পর তুমি যখন ছেড়ে দিছো, সে সাদা অবস্থান ক্রস করে আবার কি করবে? সে এই হলুদ অবস্থানে আসবে এবং তুমি দেখবা এই দোলনার মধ্যে তুমি আসলে এভাবে করেই দোল খাইতে থাকবা, তাই না? তাহলে এখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে কি একটা কি গতি? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কেন? আমি যদি ওই নির্দিষ্ট সময় পর পর বলি, তুমি যদি হচ্ছে কি একই পরিমাণ গতি ধরে রাখতে পারো, গতি কম বেশি হবে না, তাহলে তোমার এই বিন্দুতে আসতে যতটুকু সময় লাগবে, একবার ঘুরে আসতে, দুইবার ঘুরে আসতে, তিনবার ঘুরে আসতে, প্রত্যেকবার দেখবে একই রকম সময় লাগে। হ্যাঁ, রিয়েল লাইফে লাগে না। আমাদের রিয়েল লাইফে কি করতে হয়? পা দিয়ে জিনিসটাকে আবার একটু বাড়ি দিয়ে, ব্রেক দিয়ে এক্সিলারেট করা দিতে হয়। তার কারণ হচ্ছে গিয়ে বাতাসের ঘর্ষণ আছে, যেই জায়গায় কানেক্টেড আছে সেখানেও ফ্রিকশন হচ্ছে, অনেকগুলো কারণ এখানে শক্তির অপচয় হচ্ছে। তো সমস্ত গতিশক্তি সংরক্ষিত থাকে না। কিন্তু যদি আমি গতিশক্তিটাকে সংরক্ষিত রাখতে পারতাম, তাহলে আমরা দেখতাম যে না, ঘটনাটা এরকম হচ্ছে, যে আসলে আলটিমেটলি দেখতে পারতাম যে পুরো জায়গাটাতে ইয়ে হচ্ছে, আমার কি বলে, এই একই পরিমাণ সময় লাগছে। এবং দেখো বলতেছে একই অবস্থানে ফেরত আসতেছো, তুমি বারবার করে হয় এই অবস্থানে, সবুজ অবস্থান অথবা সাদা অবস্থান অথবা হলুদ অবস্থান, যে কোনো একটা অবস্থানকে তুমি নির্দিষ্ট করে ফেললে ওই অবস্থানে তুমি বারবার ফিরে আসতেছো, তাই না? তো আর একই দিক থেকে, একই দিক থেকে তার কারণটা হচ্ছে প্রত্যেকবার তুমি একই জায়গায় একই দিক থেকে আসতেছো। দেখো একটা কথা বলি, তুমি যখন এই দুলতেছো, আমি যদি মধ্যর এই সাদা অবস্থানটাকে সেই নির্দিষ্ট অবস্থান চিন্তা করি বা চিহ্নিত করি, তুমি যখন এই সবুজ অবস্থান থেকে সাদা অবস্থানের দিকে যাচ্ছ, তখন তোমার গতিটা হচ্ছে গিয়ে আমাদের চিত্র অনুযায়ী হাতের বাম দিকে। কিন্তু তুমি যখন ইয়ে অবস্থান থেকে, কি বলে এটাকে, হলুদ অবস্থান থেকে যাচ্ছ, তখন তোমার গতিটা কোন দিকে? ডান দিকে। তাহলে তুমি যদি সাদা অবস্থানটাকে নির্দিষ্ট অবস্থান ধরো, তাহলে এইখান থেকে পুরা রাস্তা ঘুরে আবার এখানে আসতে হবে, তাই না? তাহলেই তোমার একটা পূর্ণ গতি কমপ্লিট হইলো। তাহলে তুমি যদি চিন্তা করে দেখো যে এই যে এখান থেকে ঘুরে প্রথমে ডানে গেল, তারপর আবার বামে আসলো, রাইট? পূর্ণ গতি কি হয়েছে? কেমনে বুঝতেছো? ওই যে একই দিক থেকে হয় নাই। ও এই সাদা অবস্থানটাকে কোন দিক থেকে অতিক্রম করবে? বাম দিক থেকে ডান দিকে, মানে ডান দিকে যাওয়ার জন্য অতিক্রম করবে। কিন্তু বর্তমানে সে কোন দিকে অতিক্রম করতেছে? বাম দিকে। সো দ্যাট ইজ ওয়াই তাকে আবার বামে যেতে হবে। তারপর সে যখন এখানে ফেরত আসবে, সেই পূর্ণ একটা গতি সম্পন্ন। বুঝাইতে পারছি? এই কারণে আমরা একই দিক থেকে কথাটাকে
আনছি, কিন্তু এটা শুধুমাত্র এরকম কেসগুলোর জন্য। আরো অনেক কেস আছে যেখানে পর্যাবৃত্ততা থাকবে কিন্তু আসলে একই দিকের ব্যাপারটা থাকবে না। বুঝাইতে পারছি? সো দিস ইজ বাই পর্যাবৃত্ত গতির অ্যাকচুয়াল শর্ত হচ্ছে এই দুইটা, এর বাইরে না। কিন্তু হ্যাঁ, আমাদের বইয়ে আমরা একটা সিম্পল কেস, বা যেহেতু আমরা সরল ছন্দিত স্পন্দন নিয়ে কথা বলবো, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এই একই দিক থেকে ঘটনাটাকে তুমি ব্যাখ্যায় রাখতে পারো। বুঝাইতে পারছি? ঘড়ির কাঁটা একই দিক থেকে ঘোরে। হ্যাঁ, ঘড়ির কাঁটার যে গতি আসলে ওটা কি একটা বৃত্তাকার গতি, তাই না? তো একটা বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরে আসে, তখন তার গতিকে আমরা কি বলতে পারবো? সরল সন্দিত স্পন্দন বলতে, সরি, সরল সন্দিত স্পন্দনে জানা যায় পর্যাবৃত্ত গতি বলতে পারবো। কি বলতে পারবো? বৃত্তাকার গতি কখনোই সরল সন্দিত স্পন্দন না। ঠিক আছে? বাট এই গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো। শুধুমাত্র বৃত্তাকার গতি না। তুমি যদি হচ্ছে কি এরকম একটা উপবৃত্তাকার গতি দেখো, পৃথিবীর কক্ষপথ তোমরা জানো কিরকম? উপবৃত্তাকার, তাই না? তো এটা অনেকটা উপবৃত্তের শেপ, তাই তো? এই উপবৃত্তাকার গতির জন্য তুমি যদি চিন্তা করো, এখানেও কিন্তু তোমরা আসলে আলটিমেটলি কি দেখবা? একটা পর্যাবৃত্ততা দেখবা। আর প্রত্যেকটা বার সে একই জায়গায় ঘুরে আসতেছে একই দিক থেকে একই সময় পর পর, তাই না? এটা যদি আমি সেই নির্দিষ্ট অবস্থান বলি, সেই নির্দিষ্ট অবস্থান থেকে প্রত্যেকবার যদি এই জায়গাটা সে রোটেট ঘুরতে থাকে, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি হয়ে দাঁড়াবে। বুঝতে পারছি? তো পর্যাবৃত্ত গতি মানেই যে বৃত্তাকার গতি হইতে হবে এরকমও না। ঠিক আছে? ওকে। এরপর আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কালিক পর্যাবৃত্ততা। দেখো, কালিক পর্যাবৃত্ততা বোঝার আগে আমরা পর্যায়কাল বা সময়কাল বলে একটা টার্ম আছে, এটা আমরা সবাই জানি, তাই না? এই যে নির্দিষ্ট সময় পর পর যে সে একই জায়গায় ফেরত আসবে, এটাকেই আমরা কি বলবো আসলে? এই বস্তুর পর্যায়কাল, যে একটা সম্পূর্ণ গতি কমপ্লিট করতে তার কতটুকু সময় লাগতেছে। পর্যাবৃত্ত গতির ধর্ম মানেই হচ্ছে তুমি দুই রকম পর্যাবৃত্ততা পাবা। একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, আর একটা হচ্ছে নির্দিষ্ট অবস্থান পর পর। তো নির্দিষ্ট সময় পর পর তুমি যে একই জায়গায় আসতেছো, ওই সময়টাকেই তুমি বলতেছো আসলে কালিক পর্যাবৃত্ততা বা টেম্পোরাল পিরিয়ডিসিটি। ঠিক আছে? দ্যাট মিনস তুমি একটা টাইম মেনটেন করে করে এই এ থেকে বি বা বি থেকে সি এই জায়গাগুলোতে আসতেছো। ঠিক আছে? আরেকটা হলো, তার মানে কালিক পর্যাবৃত্ততা আসলে কি? ওই যে একই সময় পর পর ওই একই সময় যেটা, এই একই সময়টাই হচ্ছে আমার জন্য কালিক পর্যাবৃত্ততা। আরেকটা জিনিস হচ্ছে কি? স্থানিক পর্যাবৃত্ততা। স্থানিক পর্যাবৃত্ততা জিনিসটা কি? তুমি যদি বৃত্তাকার পথের কথা চিন্তা করো, যে প্রত্যেকবার যদি এক বৃত্তাকার পথ ঘুরে আসে, তাহলে এখান থেকে গেছে আবার এই পাশে ফেরত আসছে, ব্যাপারটা এরকম না? এই পুরোটা সময় সে কি 2πr পরিমাণ দূরত্ব অতিক্রম করবে প্রত্যেকবার। তাহলে এই গতিপথের মানটাও কি নির্দিষ্ট না? আমি কিন্তু সরণ বলছি না, আমি গতিপথের মান বলছি, তাই তো? গতিপথের মান প্রত্যেক একবার ঘুরলে সে 2πr পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। এই যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে তার গতিটা পুনরাবৃত্তি করছে, এইটাকেই তুমি বলছো আসলে স্থানিক পর্যাবৃত্ততা। ঠিক আছে? বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? তাহলে একটা বৃত্তাকার গতিতে কালিক পর্যাবৃত্ততা কোনটা? পর্যায়কালটি নির্দিষ্ট সময়। আর স্থানিক পর্যাবৃত্ততা কোনটা? তার পরিধি সমান দূরত্ব 2πr একই সময় পর পর। ঠিক আছে? এরকমও কিন্তু হতে পারে যে ধরো একটা এরকম বর্গক্ষেত্র আছে, দেখো, ঠিক আছে? এই বর্গক্ষেত্রে একটা বস্তু এরকম বারবার গোল গোল ঘুরে আসতেছে। তাহলে যে কোনো একটা কর্নার বিন্দু থেকে যাত্রা শুরু করে, হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট সময় লাগবে। পর্যাবৃত্ত হওয়ার জন্য দেখো, পর্যাবৃত্ত গতিরই দুটো পর্যাবৃত্ততা অংশ, না দুটো পর্যাবৃত্ততা, মানে এটাকে পর্যাবৃত্ত গতি এই জন্য বলছি কারণ তার দুটো পর্যাবৃত্ততা আছে। একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ততা, আরেকটা হচ্ছে কালিক পর্যাবৃত্ততা। দুটো মিলে আমার সমস্ত পর্যাবৃত্ত গতিটাকে গঠন করছে। তো যে কোনো একটাকে বাদ দিয়ে আমি আসলে চিন্তা করতে পারবো না। কোনো কোনো গতি তার কালিক পর্যাবৃত্ততা আছে কিন্তু স্থানিক পর্যাবৃত্ততা নাই, আমি তাকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। আবার কারো স্থানিক পর্যাবৃত্ততা আছে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট প্যাটার্ন এসে যাচ্ছে। ঠিক আছে? প্রত্যেকবার 1 মিটার 1 মিটার 1 মিটার করে আগাচ্ছে, কিন্তু এক একবার 1 মিটার যেতে 10 মিনিট সময় লাগছে, কখনো 5 মিনিট সময় লাগছে। তো ওটাকে আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। ঠিক আছে? বুঝতে পেরেছি? তো পর্যাবৃত্ততা হওয়ার জন্য আমরা আসলে কি নিয়ে কথা বলবো? স্থানিক এবং কালিক, মানে টাইম এবং স্পেস দুই ক্ষেত্রেই আমার পর্যাবৃত্ততা আছে। এই জন্য একটাকে বলতেছি আমরা টেম্পোরাল পিরিয়ডিসিটি, যেটা কালিক, আর একটা হচ্ছে আমাদের জন্য স্পেশিয়াল।
স্পেশিয়াল, SPATIAL, স্পেশিয়াল পর্যাবৃত্ততা বা স্থানিক পর্যাবৃত্ততা। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কথা বলবো হচ্ছে স্পন্দন বা দোলন নিয়ে। পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল কাইন্ড অফ গতি হচ্ছে বা একটা স্পেশাল কাইন্ড অফ রূপ হচ্ছে স্পন্দন গতি, যেই গতিতে একটা কণা একটা সাম্যাবস্থান নির্ধারিত থাকে তার, এবং সেই সাম্যাবস্থানের এদিক সেদিক সে দুলবে, আশেপাশে দুলবে সে। ঠিক আছে? তার মানে হচ্ছে ওই যে দোলনার উদাহরণটা যে আমি দিয়েছিলাম একটু আগে, মনে করো এই একটা দোলনা, সেই দোলনাটা একটা নির্দিষ্ট অবস্থানে ঝুলে আছে। ঠিক আছে? এই অবস্থানটাকে তোমরা বলছো তার সাম্যাবস্থা। যখন তুমি এই সাম্যাবস্থার পরিবর্তন করবা, অর্থাৎ এখান থেকে তুমি সামনে চলে আসবা অথবা তুমি পিছনে চলে যাবা, তখন সে কি করা শুরু করবে? এই পথের মধ্যে দোলন শুরু করবে। তাই না? এবং দোলনটার অবস্থাটা বুঝো, একটু চিন্তা করে দেখো গভীরভাবে, যে এই দোলনটা কিরকম করে হবে? গতিকালের অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। ঠিক আছে? তখন তাকে আমরা কি বলবো? স্পন্দন বা দোলন। ইংরেজিতে বলবো হচ্ছে অসিলেশন। উদাহরণ কি কি হতে পারে? দোলনার একটা উদাহরণ দিলাম আমরা। তারপর তোমরা চিন্তা করে দেখো, যদি একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটাকে তুমি এরকম করে সাজিয়ে রেখেছো, তাকে তুমি টান দিয়ে ছেড়ে দিয়েছো, তাহলে সে কি করবে? এরকম করে দুলবে না? প্রথমে একবার সম্প্রসারিত হবে, তারপর কি সংকুচিত হবে, তারপর আবার সম্প্রসারিত হবে, তারপর আবার সংকুচিত হবে, এরকম করতেই থাকবে না কন্টিনিউয়াসলি? বুঝতে পারছো? এটা একটা স্পন্দন গতি বা দোলন গতি বা অসিলেশন। ঠিক আছে? তাহলে স্পন্দন কথাটা বলার পরপরই যে টার্মটা আসতে হয় সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন কাকে বলবো আমরা? না, সরল সন্ধিত স্পন্দন পরে। পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন কাকে বলবো? যদি কোনো একটা নির্দিষ্ট পাশ থেকে সম্পূর্ণ বিপরীত দিকে সর্বোচ্চ অবস্থান অতিক্রম করে এবং সেই বিপরীতে সর্বোচ্চ অবস্থান থেকে পুনরায় যদি সে আদি অবস্থানে ফেরত আসে, এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে একটা পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, ভেরি গুড। এখন একটা প্রশ্ন হচ্ছে, সকল পর্যাবৃত্ত গতি কি স্পন্দন গতি? না, আমরা বলেছি স্পন্দন গতি যেটা, সেটা বিশেষ প্রকৃতির বিশেষ প্রকৃতির পর্যাবৃত্ত গতি। তার মানে আরো অন্য টাইপের পর্যাবৃত্ত গতি থাকতে পারে যারা স্পন্দন বা দোলন না। তাহলে আমি বলতে পারি সকল স্পন্দন বা দোলনই পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। ঠিক আছে? এটা কিন্তু তোমরা ওই যে শর্ট অ্যান্সার প্রশ্নের জন্য আসতে পারে, এরকম টাইপের প্রশ্ন। ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। দেখো, আমরা এখানে সরল ছন্দিত গতি বলছি, সরল ছন্দিত স্পন্দন বলি নাই। যদি কথাটা সরল ছন্দিত স্পন্দন বলতাম তাহলে হয়তো সিম্পল হারমোনিক অসিলেশন। আর যখন সরল ছন্দিত গতি নিয়ে কথা বলছি তখন হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোশন অ্যান্ড অসিলেশন? গতি এবং স্পন্দনের মধ্যে পার্থক্য। আন্দোলন তোমার একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকবে, গতিটা এক জায়গায় আবদ্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। সো গতি হচ্ছে ব্রডার পার্সপেক্টিভ, আর স্পন্দন হচ্ছে একটু লিমিটেড পার্সপেক্টিভ বা স্পেশাল কেস। বুঝছো? তো আমরা আসলে পুরো গতিটাকে নিয়ে কথা বলতে চাই। ওকে? এখন গতির সংজ্ঞা কি? এই গতির সংজ্ঞাটা হচ্ছে একদম স্পেসিফাই করে বললে যে কণার গতি যদি এমন হয় যেন সাম্যাবস্থান থেকে সরালে, কণাটিকে সাম্যাবস্থান থেকে সরালে একটি বল কণাকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনতে চায়। একটি বল কণাটিকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনতে চায়। এটা হচ্ছে প্রথম শর্ত। ঠিক আছে? এবং দ্বিতীয় শর্ত হচ্ছে সেই বলের মান কণার সরণের
সমানুপাতিক 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 বা সরাসরি আনুপাতিক একভাবে দুইভাবে বলা যায়, ঠিক আছে? কড়া সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। মান সমানুপাতিক, কিন্তু দিকটা কি? বিপরীতমুখী। মানে বিপরীতমুখী বললে তো আর আলাদা করে দিক বিপরীত বলা লাগে না, লাগে না? নেগেটিভ ডিরেকশনে। তাহলেই কণাটিকে আমরা বলবো যে সে সরল ছন্দিত গতিতে আছে বা সরল ছন্দিত গতি কমপ্লিট করছে। বোঝাতে পেরেছি? এখন এক্সাম্পল কি সেটাতে আমি একটু পরে যাই। আগে হচ্ছে গিয়ে বইয়ে একটা সমীকরণ দিয়েছে, সেই সমীকরণটাকে আমি একটু দেই। সমীকরণটা হচ্ছে f ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এটা নিশ্চয়ই দেখেছ। এইটা হচ্ছে একটা সরল ছন্দিত গতিসম্পন্ন কণার বলের সমীকরণ। বল এই সমীকরণ মেনে চলবে। কারণ আমরা কি বলছি? কণার সরণের সমানুপাতিক বলের মান, তাই না? তাহলে বলের মান এফ ইজ প্রপোর্শনাল টু কি? এক্স। কিন্তু দিক দিয়ে যদি বলি তাহলে আমরা একটা উপরে ভেক্টর সাইন দিব এবং তখন আমার কি করতে হবে? একটা মাইনাস সাইন বসাইতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা এখানে এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স এরকম একটা কিছু বসাতে পারি, পারি না? ওকে, এখন একটা জিনিস দেখো, যদি আমরা এটা এখানে বসাতে পারি কোনো সমস্যা নাই, বসালাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। তোমরা কি অলরেডি সরলরেখা পড়েছো? হ্যাঁ, জ্যামিতিতে সরলরেখা পড়েছো? আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতিতে। তো এই সমীকরণটাতে তুমি চিন্তা করো, আমরা যেহেতু একটা সমীকরণ পাচ্ছি তার মানে তার লেখচিত্র আঁকতে পারবো। এখন আমাকে বলো কোনটা এখানে কারণ আর কোনটা ফলাফল? বল তুমি প্রয়োগ করেছো, যার ফলাফল হিসেবে বস্তু সরেছে, ব্যাপারটা এরকম। কিন্তু কিন্তু এই সরল ছন্দিত গতির সরণটা আর বলটার সম্পর্ক হচ্ছে তুমি যত দূরে সরাতে চাও তত বেশি বল প্রয়োগ করতে হবে, যত কাছে আনতে রাখতে চাও তত কম বল প্রয়োগ করলেও চলবে। তাহলে আমরা কি বলতে পারি সরণের যেই ব্যাপারটা, এটা একটা স্বাধীন চলক। আমি ইচ্ছা মতো চুজ করতে পারছি 5 মিটার দূরে নিব নাকি 12 মিটার দূরে নিব নাকি 100 মিটার দূরে নিব, এবং যত দূরে নিতে চাই তত বেশি বল আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে বলের মানটা নির্ভরশীল না সরণের মানের উপর। বোঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে সরণটা হচ্ছে এক্স। এখানে কোত্থেকে সরণ? সেটা সাম্যাবস্থান থেকে সরণ। কোত্থেকে সরণ? এই যে শুরুতেই বলেছি সাম্যাবস্থান থেকে সরালে, তাহলে সরানোটা কোত্থেকে হচ্ছে? সাম্যাবস্থান থেকে হচ্ছে। আদি অবস্থানটা কোথায়? সাম্যাবস্থানে। ক্লিয়ার? এগুলো কিন্তু এমসিকিউ ছোট 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 ব্যাপার। আচ্ছা, এখন যেটা বলছিলাম, আমরা যেহেতু এখানে একটা স্বাধীন চলক পেয়ে গেছি, একটা অধীন চলক পেয়ে গেছি, ন্যাচারাল, তাহলে আমরা গ্রাফ অবশ্যই আঁকতে পারবো। তাহলে সরল ছন্দিত গতিতে গতিশীল কোনো কণার বলের যে সমীকরণ আছে তার জন্য যদি আমি লেখচিত্র আঁকি, আমরা এক্স অক্ষে নিব হচ্ছে কি? এক্স, যেটাকে আমরা বলবো সাম্যাবস্থান থেকে সরণ। হ্যাঁ, শুধু সরণ বলতে পারো, কিন্তু আমি তাও একটু ক্লিয়ার করার জন্য বলছি এটা কি আসলে ভাইয়া? সাম্যাবস্থান থেকে সরণ। বুঝাতে পেরেছি? আর ওয়াই অক্ষে যেটা নিচ্ছি, ওয়াই অক্ষে কি নিচ্ছি আমরা? বল। এটা কোন বল তারও একটা ব্যাপার আছে, কিন্তু আপাতত আমরা এটাকে আমরা বলবো হচ্ছে হ্যাঁ, এটাকে বলে প্রত্যয়নী বল। কি বলে এটাকে? প্রত্যয়নী বল, যা ফিরিয়ে আনে তোমাকে। যেই বল তোমাকে সাম্যাবস্থানে ফিরিয়ে আনে তাকেই বলবো আমরা হচ্ছে প্রত্যয়নী বল, এফ। ঠিক আছে? প্রত্যয়নী বল, প্রত্যয়নী কথাটার মানে হচ্ছে রিস্টোরিং, ইংরেজিতে আর কি। রিস্টোরিং, ওই যে রিস্টোর ডিলিট করে ফেললে রিস্টোর করা যায় না, ওইটা রিস্টোরিং ফোর্স। ঠিক আছে? তো এই প্রত্যয়নী বলের সাথে সাম্যাবস্থানের থেকে সরণের তুমি যদি সম্পর্কটা লিখতে চাও, সম্পর্কটা আমরা একটু আগের পেজে লিখে এসেছি, আবার লিখি এখানে এফ ইকোয়ালস টু কত হচ্ছে? মাইনাস, এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। আমি যদি বলি এই সরলরেখাটা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স, কেউ কি আপত্তি করবে? বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? Yes. কোনো সি নাই। এখন আমাকে একটা কথা বলো, যদি আমরা এইটাকে
গ্রাফ আঁকতে চাই, প্রথম চতুর্ভাগে কি আঁকতে পারবো? কেন বুঝতে পারতেছো? প্রথম চতুর্ভাগে আমার যতগুলো মূল বিন্দু আমি সরলরেখা আছে তাদের প্রত্যেকের ঢাল কি হবে? পজিটিভ। হ্যাঁ, সো আমাকে কি করতে হবে? আমাকে এই যে এই ওয়াই অক্ষটা আছে তাকে একটু এই পাশে শিফট করে নিয়ে আসতে হবে। কেন বুঝতে পারতেছো? বুঝো নাই কেন? আমি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে চলে যাচ্ছি। ঠিক আছে? হুম, প্রত্যয়নী মানে হচ্ছে রিস্ট্রিং। এইটাকে আমি তাহলে কি করবো এখন বলতো? এই ঠিক আছে, ফলন তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তাই না? রাইট? ওকে। তো আমার গ্রাফটা হবে এইরকম। কি? কোনটা পজিটিভ হবে না? প্রত্যয়নী বল যদি পজিটিভ হয় তাহলে সরণ নেগেটিভ হবে। সরণ যদি পজিটিভ হয় তাহলে প্রত্যয়নী বল পজিটিভ হয় না কেউ বলে নাই। একটা পজিটিভ হলে একটা নেগেটিভ। আমি যদি এই সরল রেখাটাকে পিছনের দিকে বর্ধিত করে দেই, এমন হবে না? এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করবে? ফোর্থ কোয়াড্রেন্টে। তো সেকেন্ড অ্যান্ড ফোর্থে আমি অস্তিত্ব পাবো। বুঝতে পারছি? আমি যদি হচ্ছে কি ধরো এই গ্রাফটার এই এক্সিসটাকেও বাড়ায় দেই ডানে, এই এক্সিসটাকেও বাড়ায় দেই নিচে, তাহলে তো আমার জন্য আসলে জিনিসটা আরো বোধগম্য হচ্ছে এখন, তাই না? এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। কি? এইটা হবে আমার জন্য লেখচিত্র। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি ভেরি গুড। অনেকেই এটার গ্রাফ ভুল আঁকায়, প্রথম চতুর্ভাগে দিয়ে দেয়। হ্যাঁ, প্রথম চতুর্ভাগে আঁকতে পারবা কখন? যদি তুমি মান নিয়ে কাজ করো, বলের মান, ত্বরণের মান, মানে মডিউলাস দিয়ে দাও বোথ সাইডে, তখন তুমি এটাতে এই কাজ করতে পারো। বুঝছো? কিন্তু আমি যদি ভেক্টর হিসেবে কাজ করি তাহলে তার এই কাজ করা যায় না, যায়? দ্যাট মিনস আমি যে গ্রাফটা আঁকছি এই এফ এর উপর একটা ভেক্টর সাইন হবে এবং এক্স এর উপর একটা, মানের তো আর পজিটিভ নেগেটিভ হয় না। মান তো মান, মান তো যে মডুলাসের ভেতর থেকে আসে, পজিটিভ নেগেটিভ দিকের বেসিসে। হ্যাঁ, মান সবসময় ধনাত্মক হয়। এই জন্য বলি না আমরা দূরত্ব কখনো ধনাত্মক মানে ঋণাত্মক হয় না। কি কথা এসব? এটুকু বুঝতে পারছি? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? কোন প্রশ্ন আছে? ভেরি গুড। সো এখান থেকে কি আসতে পারে? এখান থেকে কে এর মান তোমাকে জানতে চাইতে পারে। কে এর মান কিভাবে বের করবো তাহলে একটু দেখো। আমি যদি বলি যে এইটা হচ্ছে আমার উৎপন্ন কোণ, এটা, তাই না? এটাকে কি ঢাল বলা যাবে? হ্যাঁ, ঢালের সংজ্ঞা কি? এই তো সাবাস। তো যদি আমরা এটাকে, সমস্যা নাই, এটাকে থিটা বলি, হ্যাঁ, তাহলে আমার এখানে যে ঢালটা আছে তাহলে আমার আইদার বলতে হবে মাইনাস এম ইকুয়ালস টু ট্যান থিটা, হয় এটা বলতে হবে, অথবা আমরা বলবো এম ইকুয়ালস টু ট্যান পাই মাইনাস থিটা বা 180 মাইনাস থিটা। পাই মাইনাস থিটা হচ্ছে আমার ওই যে ইয়ের জন্য বলে, আরে না, পাই মাইনাস থিটা হচ্ছে কি রেডিয়ান পদ্ধতিতে, 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ডিগ্রি পদ্ধতিতে। ঠিক আছে, দুইটা পদ্ধতি না? একটা হচ্ছে গিয়ে বৃত্তীয় মূলক আর একটা ষাটমূলক। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? না। ভেরি গুড। আমাকে তাহলে বলতে পারি না এইটার মানে হচ্ছে গিয়ে কে? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ ঢালের সংজ্ঞায় তো আমরা ওটাই বলি। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? না। ভেরি গুড। কিন্তু একটা জিনিস দেখো, আমার যে কে এর মানটা হবে, ঠিক আছে, কে এর মানটা একটা পজিটিভ মান হবে, রাইট? তো এখান থেকে তোমার এম এর মান বের করার পর যেই মানটা হবে সেটাই আমার জন্য কে এর মান। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? এখন যদি কেউ জিজ্ঞেস করে এটা তো ভেক্টর সমীকরণ গেল, স্কেলার সমীকরণ দেখতে কেমন হবে?
এফ ইকুয়ালস টু কে এক্স। স্কেলার সমীকরণ কিন্তু মাইনাস না কোথাও। আমি জানি না বইয়ে কি স্কেলার দিছে না ভেক্টর দিছে, অবশ্যই ভেক্টর দিতে হবে যদি মাইনাস থাকে, কিন্তু যদি মান নিয়ে কাজ করি তাহলে কি মাইনাস থাকবে না, সবগুলো পজিটিভ, এফ ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে আমি যদি কে যে ধ্রুবক, এই ধ্রুবকের সংজ্ঞা যদি জিজ্ঞেস করি কে ইকুয়ালস টু কি বলবো, এফ বাই এক্স। তাহলে কে এর নাম কি জানো? কে এর নাম হচ্ছে বল ধ্রুবক। কে এর নাম কি? বল ধ্রুবক। স্প্রিং ধ্রুবক আসলে স্প্রিং বল ধ্রুবক, এবং সেই বল ধ্রুবকের একক কি? নিউটন পার পার মিটার। মাত্রা কত? এম এল টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত? এল। তাহলে কত আসবে? এম। বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। এই ব্যাপারগুলো কিন্তু ধরো বইয়ে নাই, কোথাও নাই, এরকম কিছু মাথায় রাখা প্রয়োজন। বোঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ওকে, এরপর হচ্ছে বিকৃতি সাধনকারী বল, ডিফর্মিং ফোর্স। তুমি যাই আলোচনা করতেছি আমরা সকাল থেকে, সবই তো এই যে স্প্রিং, তারপরে এসব ধরনের জন্য, তাই না? এই স্প্রিং এর উপর তুমি ধরো এটাকে টান দিবা, ফোর্স অ্যাপ্লাই করবা বাইরে থেকে, এরকম করে বল প্রয়োগ করবা এফ, তাই না? তাহলে স্প্রিংটা কি হয়ে যাবে? এরকম সম্প্রসারিত হয়ে যাবে না? রাইট? স্প্রিংটা কি তার আগের, তার যে মূল আকৃতি, মূল যে আকার বা মূল যে আয়তন, সেটা কি ধরে রাখছে? রাইট? তো আমি যে এই বাহ্যিক বল এফ প্রয়োগ করছি, এই এফটা কি করছে? মূল আকার বা আয়তন পরিবর্তন করছে বলা যায়। তো তাই জন্য আমরা এই এফ এর নাম দিব হচ্ছে বিকৃতি সাধনকারী বল। এই বল বিকৃত করার ক্ষমতা রাখে। আর বিকৃত বলতে কি? মূল আকার বা আয়তন পরিবর্তন করবে, তাই এটা না। ঠিক আছে? এরপর আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক বস্তু বা স্থিতিস্থাপক পদার্থ কাকে? প্লাস্টিক বল। তুমি যে সকল বস্তুর উপর বিকৃতিকারী বল প্রয়োগ করেছো, এর ফল হিসেবে বস্তুটা কি করেছে? তার আকার আকৃতির বিকৃতি করেছে। কিন্তু যখন তুমি সেই বিকৃতি সাধনকারী বল সরায় নিছো, সে আবার আগের অবস্থায় ফিরে আসছে। বিকৃতি সাধনকারী বল সরিয়ে নিলে আগের অবস্থান না অবস্থায়? অবস্থায় ফিরে আসে। অবস্থানেও ফিরে আসতে পারে যদি একই অবস্থানে রেখে বল প্রয়োগ করো, কিন্তু অবস্থায়। ঠিক আছে? ওকে, এই যে অবস্থান না অবস্থায়, এটার উপর ভিত্তি করে নাম্বার কাটে। বুঝতে এই ছোট ছোট কথাবার্তা। অবস্থায়, আচ্ছা এনিওয়েজ। তারপর আমরা বলবো হচ্ছে গিয়ে দৃঢ় বস্তুর কথা। দৃঢ় বস্তু কারা? দৃঢ় বস্তু স্লাইড দিচ্ছে কিনা না দেখি। দৃঢ় বস্তু কারা? না না না, যারা সাধারণত আকার আয়তন পরিবর্তন করে না। আকার বা আয়তন পরিবর্তিত হয় না। ঠিক আছে? আর এই দৃঢ় বস্তুর ইংরেজি হচ্ছে রিজিড বডি। আরেক ধরনের বস্তু আছে, এটাকে বলা হয় প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি তাহলে কি বলো? অবস্থায় বিকৃতি স্থায়ী হয়। বিকৃতি স্থায়ী হয় মানে বল প্রয়োগ করছো,
বিকৃত হয়েছে, ছাড়া দিত, ওর বিকৃতি স্থায়ী রয়ে গেছে, আগের জায়গায় আসে, ফেরত আসে নাই। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার, কি স্যার? দৃঢ় বস্তুতে বল প্রয়োগ করা যায়, তুমি এই দেয়ালে চাইলে ঘুষি মারতে পারবে না, কিন্তু দেয়াল কি বিকৃত হবে? তখন তোমার হাত বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এরপর হচ্ছে স্প্রিং বেসিক্স। স্প্রিং বেসিক্স, বাট স্প্রিং বেসিক্সে যাওয়ার আগে আমরা নতুন একটা টার্মের সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো, এটাকে বলবো আমরা ওমেগা। ওমেগার কথাটার অর্থ হচ্ছে কৌণিক বেগ। এখন স্বাভাবিকভাবে বেগ মানে কি বলো? স্বাভাবিকভাবে স্মরণ বাই সময় বা গতিকাল, তাই না? সময় বা গতিকাল একভাবে বললেই হয়, বা সময়কালও বলা যায়। এই সময়কালে তো আসলে গতিকাল, পর্যায়কাল, পর্যায়কাল আর কি। পর্যায়কাল কখন? যখন পর্যাবৃত্ত গতি। কৌণিক বেগ যেহেতু বলছে, তাহলে অবশ্যই কি হবে? কৌণিক সরণ বাই গতিকাল বা সময়কাল, তাই না? আর একটা বস্তুর কৌণিক সরণ বলতে তুমি কোণের মান বুঝো, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? একটা বস্তু পর্যাবৃত্ত গতিতে আছে ধরে নাও, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি বলি যে দেখো, আমরা যে শুরুতে বলে আসছি, প্রথমে কিসের কথা বলছি আমরা? পর্যাবৃত্ত গতি। তারপর বলছি পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা বিশেষ টাইপের, পর্যাবৃত্ত গতি হচ্ছে স্পন্দন। আর সেই স্পন্দনের একটা বিশেষ টাইপ আবার কি? সরল ছন্দিত স্পন্দন বা সরল স্পন্দন গতি। ঠিক আছে? আমাদের বই বলছে সরল সন্ধিত স্পন্দন, বা আমি বলবো সরল স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি। এক একজন এক এক নামে ডাকে। বাট এটা কি একটা বিশেষ টাইপের স্পন্দন গতি না? তার মানে স্পন্দন, মানে সরল ছন্দিত স্পন্দনের সাথে আমার বৃত্তীয় গতির অবশ্যই একটা, বা পর্যাবৃত্ত গতির অবশ্যই একটা রিলেশনশিপ আছে, এবং এটা একটা বিশেষ টাইপের মানে পর্যাবৃত্ত গতি বলা যায়। ওকে, পর্যাবৃত্ত গতি মানে তার প্রত্যেকবার ঘুরে ফিরে আসতে একই সময় লাগবে, এবং তার স্মরণও কি হবে? একই হবে। স্থানিক পর্যাবৃত্ততা আর কালিক পর্যাবৃত্ততা। কালিক পর্যাবৃত্ততা হবে কি? তার গতিকালটি। আর স্থানিক পর্যাবৃত্ততা, একটা বস্তু পর্যাবৃত্ত গতিতে ঘুরে আসছে, প্রত্যেকবার সে কেন্দ্রে কতক্ষণ উৎপন্ন করার কথা? 1/2 পাই। 2 পাই এর কমও না, 2 পাই এর বেশিও। আমরা কৌণিক সরণকে বলতে পারি 2 পাই। বুঝতে পারছো? তাহলে এই যে কৌণিক সরণ বাই সময় 2 পাই/টি, এটাকেই বলবো আমরা হচ্ছে ওমেগা। এটা পর্যাবৃত্ত গতির জন্য, এটা বৃত্তাকার গতির জন্য, কিন্তু সুষম বৃত্তাকার গতির জন্য অবশ্যই গতিটা কি হইতে হবে? সুষম বৃত্তাকার গতি, অথবা সরল সঞ্চিত স্পন্দন, দুই ক্ষেত্রেই। ঠিক আছে? বৃত্তাকার না হলে তখন তো আর তুমি 2 পাই ক্যালকুলেট করতে পারবে না, তখন তার কৌণিক সরণ হবে না। কৌণিক সরণ হচ্ছে মানেই তো কৌণিক গতিতে আছে, বৃত্তাকার গতি, সরল সঞ্চিত স্পন্দন গতি। বৃত্তাকার গতি আর পর্যাবৃত্ত গতি কিন্তু এক না, আমি বলছি না একটু আগে। পর্যাবৃত্ত গতি এক ধরনের বৃত্তাকার গতি, সরি, বৃত্তাকার গতির পর্যাবৃত্ত গতি হতে পারে, কিন্তু সকল বৃত্তাকার গতি পর্যাবৃত্ত গতি, আবার সকল পর্যাবৃত্ত গতিও বৃত্তাকার গতি নয়। ঠিক আছে? এটা তুমি যদি ভেন ডায়াগ্রাম আঁকো বৃত্তাকার গতি আর পর্যাবৃত্ত গতির, তাহলে দুইটা ছেদ করবে। ভেন চিত্র আঁকো নাই? সেট সেট অংশ না, দুটো ছেদ করবে, কিন্তু আনকমন অংশ দুইজনেরই থাকবে। কিন্তু পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতির ভেন ডায়াগ্রাম আঁকলে পর্যাবৃত্ত গতির ভিতরে একটা ভেন ডায়াগ্রাম হবে স্পন্দন গতি। বুঝছো? আমি একটু ভেন ডায়াগ্রামটা একা দেখাই। এই হচ্ছে কি আমার পর্যাবৃত্ত গতি, আর এই হচ্ছে আমাদের বৃত্তাকার গতি, আনকমন অংশ আছে। এই যদি আমার পর্যাবৃত্ত গতি হয়, এটা তাহলে আমার স্পন্দন গতি। ঠিক আছে? এবং তারও ভিতর হচ্ছে আমার সরল সন্ধিত স্পন্দন গতি। বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, ইয়েস।
এটাই ক্লিয়ার। ওকে, এখন যেটা বলতেছিলাম, আমরা কি কৌণিক বেগ সম্পর্কে ক্লিয়ার যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই/টি? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এই যে এভাবে ডব্লিউর মতো, কিন্তু একটু কার্সিভে লিখলে, প্যাচ দিয়ে লিখলে যেরকম হবে ডব্লিউ, সেটা ঠিক আছে। এখন এই ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই/টি। 2 পাই কি ধ্রুবক না একটা? টি কি একটা ধ্রুবক না? তাহলে ওমেগাও কি হবে? ধ্রুবকই হবে। তো না না, স্কেলার আর ভেক্টরের সাথে ধ্রুবকের কোনো সম্পর্ক নাই। ধ্রুবক ভেক্টর হতে পারে না? যেমন শব্দের বেগ সবসময় কত? একই মিডিয়াম এবং একই তাপমাত্রা থাকলে 332, বা অভিকর্ষ ত্বরণ মান পৃথিবী থেকে উচ্চতা কত? 9.8। ধ্রুব মান না, ধরে নেই মোটামুটি, কিন্তু এটা কি ভেক্টর না স্টিল? ধ্রুব হইলে যে ভেক্টর হবে এটার কোনো মানে ইয়া নাই, নিশ্চয়তা নাই বা ইয়া নাই, ঠিক আছে, কারেকশন নাই। সো আমরা কি টি ইকুয়ালস তাহলে কত বলতে পারি দেখো তো? 2 পাই, যদি তোমাকে কেউ ওমেগার মান দিয়ে দেয়, তুমি কি 2 পাই/ওমেগা করে পর্যায়কালের মান বের করতে পারবে, পারবে না? এখন দেখো, আমরা একটা স্প্রিং বলের, অবশ্যই আমরা স্প্রিং বলের মান ধরেছি হচ্ছে F=-k। মানতো না দিক, তাহলে মান কি বলবো? F=kx বলবো? কোনো সন্দেহ আছে? যদি এখানে মাইনাস থাকে তাহলে সে ভেক্টরকে নির্দেশ করে, যদি মাইনাস না থাকে তাহলে সে স্কেলারকে নির্দেশ করে। ওকে, তাহলে এফ এর জায়গায় আমি কি বলতে পারবো? ma=kx বলা যায়। বলা যায় k/m × x বলা যায়। এই যে k/m দেখতে পাচ্ছ, এটা একটা ধ্রুবক, কারণ কে একটা বল ধ্রুবক। আর তুমি যদি ভর চেঞ্জ না করো তাহলে ভরও কি ধ্রুবক। তাহলে k/m কি একটা সরল ছন্দিত স্পন্দনের একটা শর্ত হচ্ছে a=ω²x হবে মানের দিক থেকে, ঠিক আছে? এটা এক্সপেরিমেন্ট করে পাইছি আমরা, ঠিক আছে? তাহলে আমি যদি দুইটার তুলনার মধ্যে তুলনা করি, আমি কি বলতে পারি না ω² = k/m? বলা যায় যে ω² = k/m। দেখো, এটাকে আমি বলছি, এই শর্তটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইছি। এখান থেকে এইটুকু তো বুঝতে পারছো? খালি বলছে এই লাইনটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইছি। এটা এটা ভ্যালু বসায় পাইছি আমরা, a=ω²x। আর যদি তুমি ভেক্টর রূপ দেখতে চাও তাহলে a=−ω²x। ঠিক আছে, ঠিক আছে, এটা পুরোপুরি এক্সপেরিমেন্ট থেকে পাইছি আমরা, হ্যাঁ। ওকে, ওকে। এখন তাহলে আমরা দুইটা সমীকরণের মধ্যে তুলনা করে বলতে পারি যে ω²k/m, কারণ দুইটাই কিসের জন্য? পর্যাবৃত্ত গতির জন্য বা সরল ছন্দিত স্পন্দনের জন্য, ঠিক আছে। ওকে, তাহলে ω² k/m মানে ওমেগা ইকুয়ালস টু কত? √k/m বলা যায়। এই যে √k/m, আমরা একটু আগে t=2π/ω লিখে আসছি না? ওমেগার মান বসাইলে 2π√m/k, সুতরাং ইকুয়ালস টু 2π√m/, বুঝতে পারছো? বইয়ে এই সমীকরণটাও আছে। ওমেগা ইকুয়ালস টু k/m, টি এর মানে ওমেগা নিচে আছে, তাহলে ফ্লিপ হয়ে যাবে না? দেখো, ওমেগা ইকুয়ালস টু k/m আর টি এর মানে, হ্যাঁ, হুম, এটা কার পর্যায়কাল? ঠিক আছে।
ঠিক আছে? ওমেগা ইকুয়ালস টু কে বাই এম, এরপর এটা টি ইকুয়ালস টু 2s পাই বাই ওমেগা, যেটা আগের পেজে লিখে আসছি, এই যে আগের পেজে লিখে আসছি। ওমেগার মানটা তুমি তাহলে বসায় দাও, ওমেগা কি হবে, রুট ওভার কে বাই এম, কে নিচে থাকতেছে আর এম কি উপরে আসতেছে না, তো সুতরাং টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম। ঠিক আছে, বুঝতে পেরেছি এতটুকু? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, সরল দোলকটা দেখাবো এখন। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, তাহলে কালকে দেখাবো। ইয়েস, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।